হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সো অনেকে রিকোয়েস্ট করছিলে যে স্যার নিউদের জন্য নতুন কিছু বলে দিন, নতুন করে শিডিউল বানিয়ে দিন, কীভাবে পড়লে 2023টাকে আমরা টার্গেট করতে পারি, কোন কোন সাবজেক্টকে আমাদেরকে ফোকাস করতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে তোমরা কোয়েশ্চেন করছিলে। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে অলরেডি বলেছি কোন কোন বইগুলোকে ফলো করতে হবে। এই ভিডিওতে তোমাদের জন্য একটা শিডিউল বানিয়ে দিচ্ছি যে কীভাবে তুমি ফোকাস করবে। নাও, প্রথম কোয়েশ্চেন হচ্ছে ডাব্লিউবিসিএসের প্রিলিমসের নোটিফিকেশান বেরিয়েছে। আমার মনে হয় তুমি 2023কে টার্গেট করো বা 2024কে টার্গেট করো, যাই টার্গেট করো না কেন, তোমার যেন মেন এম থাকে এইবারের ফর্ম ফিল আপ করে বসা। ওকে, অনেকে আছো যারা গ্র্যাজুয়েশন এখনও ক্লিয়ার করতে পারোনি বা কমপ্লিট করতে পারোনি বা থার্ড ইয়ারের রেজাল্ট এখনও পর্যন্ত হাতে পাওনি, বাট তাদেরও আমি বলবো তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করে কিন্তু বসবে। এবার কোয়েশ্চেন হচ্ছে যে স্যার ফর্ম ফিল আপ করবো কী করে, পার্সেন্টেজ নেই আমাদের, সমস্ত কিছু রেজাল্ট তো নেই। আমি বলবো নর্মাল কোনো রেজাল্ট বসিয়ে, যে কোনো একটা নাম্বার বসিয়ে তুমি এক্সাম দিতে যাবে। কারণ এক্সামের মধ্যে একটা ভয় থাকে, এক্সামের একটা বলতে পারো এফেক্ট কিন্তু অলওয়েজ কিন্তু থেকে যাবে। যদি তুমি একবার অ্যাটলিস্ট এক্সাম দিতে বসো, তাহলে অ্যাটলিস্ট তোমার মনের মধ্যে অ্যাটলিস্ট সেই স্ট্রং একটা এফেক্ট আসবে যে এত জনের মধ্যে আমাকে প্রিপারেশন করতে হবে, এত জনের সঙ্গে আমাদেরকে লড়াই করতে হবে, তারপরে একটা এক্সাম ক্লিয়ার করতে হবে। সো সেই রেসপেক্টে আমি বলবো সবাই কিন্তু ফর্ম ফিল আপ করবে। এখন কোয়েশ্চেন হচ্ছে যে তাহলে প্রিপারেশন ছাড়াই কি ডাইরেক্টলি এক্সাম দিতে বসে যাবে? আমি বলবো না। এক্সামটাকে একটু ভালো করে তুমি যদি বোঝো বা সাবজেক্টগুলোকে যদি ভালো করে বোঝো, তাহলে তুমি বুঝতে পারবে যে এক্সামের কোয়েশ্চেন কোথা থেকে আসছে। তাহলেই কিন্তু তোমার কাছে ফান্ডাটা ক্লিয়ার হয়ে যাবে। এবার যদি দেখি টোটাল সাবজেক্ট প্রিলিমসের জন্য কতখানি রয়েছে, দেখো প্রিলিমসের টোটাল যদি সাবজেক্ট দেখি, আমরা হিস্ট্রিকে পেয়ে যাব, ওকে, জিওগ্রাফিকে পেয়ে যাব। মেন দুটো ইম্পর্ট্যান্ট সাবজেক্ট হচ্ছে হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি। হিস্ট্রি থেকে প্রায় 60 কোয়েশ্চেন আসে প্রত্যেক বছর, আর জিওগ্রাফি থেকে প্রত্যেক বছর 30খানা প্রায় কোয়েশ্চেন আসে। ওকে, তাহলে 37-90খানা হয়ে গেল। এরপরে যদি দেখো সায়েন্স আর কারেন্ট অ্যাফেয়ার্স, এই দুটো পার্ট থেকে 25টা করে কোয়েশ্চেন আসে। তাহলে এইখানে 25টা কোয়েশ্চেন, এইখানে 25টা কোয়েশ্চেন। তাহলে টোটাল এই 4টে সাবজেক্টকে তুমি যদি ভালো করে কমপ্লিট করে যেতে পারো, তাহলে তোমার এখানেই কিন্তু 150 কোয়েশ্চেন কিন্তু কভার আপ হয়ে যাচ্ছে। ওকে, 150 কিন্তু কভার আপ হয়ে যাচ্ছে। আর বাকি যদি তুমি দেখো ইকোনমি, পলিটি আর হচ্ছে ম্যাথ, জিআই, ইংলিশ, এই পার্টটাকে তুমি যদি খেয়াল করো, এখান থেকে আসে 50 নাম্বার কোয়েশ্চেন। অর্থাৎ ইংলিশ থেকে 25 নাম্বার কোয়েশ্চেন, তাহলে 175 হয়ে গেল। ম্যাথ, জিআই থেকে মানে এদিক ওদিক করে ওই 10-15খানা কোয়েশ্চেন আসবে, ঠিক আছে, ঘুরিয়ে ফিরিয়ে আমি দেয়, কখনো কম বেশি দেয়, কখনো একটু বাড়িয়ে দেয়, 10-15খানা কোয়েশ্চেন ধরে চলতে পারো। আর ইকোনমি, পলিটি থেকে মোরলেস 20খানা কোয়েশ্চেন থাকে, ঠিক আছে। এই করে টোটাল কিন্তু তোমাকে 50খানা কোয়েশ্চেনকে কভার আপ করা হয়, 200খানা কোয়েশ্চেন টোটাল এক্সামে করে। এবার দেখো এই যে পার্টটা আমি তোমাদেরকে দেখাচ্ছি না, ইকোনমি, পলিটি, এটা অনেক বেশি ভাস্ট সিলেবাস। ওকে, যদি তুমি দেখো মেন্সের সিলেবাস দেখো, তাহলে অনেক বেশি ভাস্ট পাবে। কিন্তু প্রিলিমসে এই পার্ট থেকে একদম বেসিক কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়, একদম খুব ডিফিকাল্ট কোয়েশ্চেন নয়, কারেন্ট ডেটার ওপরে কোয়েশ্চেন জিজ্ঞেস করে, একদম বেসিক কোয়েশ্চেন কিন্তু তোমাকে জিজ্ঞেস করে। তাহলে মেইনলি তোমাকে ফোকাস কী করতে হবে? ফোকাস করতে হবে হিস্ট্রি আর জিওগ্রাফিকে। দেখো এখনও তুমি নতুন আছো, তুমি জাস্ট স্টার্ট করেছো, আমি বলবো তোমার কাছে সুযোগ আছে নিজের বেস্টটুকুকে দেওয়া অ্যান্ড দেখে নেওয়া যে তুমি এই এক্সামটার জন্য রেডি আছো কি না। এখন চলছে মার্চ মাস, এপ্রিল, মে, 2 মাস এখনও বাকি, তাই তো? এপ্রিল মাস পুরো বাকি, মে মাসের লাস্ট উইক হবে হয়তো, তাহলে ওখানে প্রায় 2 মাসের কাছাকাছি বাকি। তো এখন তুমি কী করতে পারো, আমি তোমাকে বলবো তুমি নর্মালি যদি কোনো স্যারের ক্লাস দেখছো, তো নর্মাল দুটো সাবজেক্টকে নিয়ে হিস্ট্রি, জিওগ্রাফি ক্লাস দেখতে থাকো, কোনো প্রবলেম নেই। তার সঙ্গে সঙ্গে তুমি কী করো, যেহেতু এক্সামটাকে তুমি দেবে, এক্সামটার জন্য প্রিপারেশান নিচ্ছ, এক্সাম এবং প্রিলিমসের এক্সাম দেবে, তো আমি বলবো তুমি হিস্ট্রিতে টাইমলাইন হিস্ট্রি বইটাকে পড়তে থাকো সঙ্গে সঙ্গে। ক্লিয়ার? পয়েন্ট করে করে টাইমলাইন হিস্ট্রিকে পড়তে থাকো, কারণ এতে কী হবে, তোমার কিন্তু সাবজেক্টটা রেডি হয়ে যাবে, মানে হিস্ট্রি যতটুকু মুখস্থ করার দরকার সেটা কিন্তু তৈরি হয়ে যাবে। অ্যান্ড আমার আনএকাডেমি প্লাসে গিয়ে দেখবে ইম্পর্ট্যান্ট ইয়ার্স বলে খুব সুন্দর লিখে দিয়েছি, বা জীবন মুখোপাধ্যায়ের জিস্ট সুন্দর করে বানিয়ে দিয়েছি, ওই দুটো পিডিএফকে ডাউনলোড করে নিতে পারো, দিয়ে পড়তে পারো। আর যদি তুমি কোনোটাই কিছু করতে না পারো, অ্যাটলিস্ট টাইমলাইন হিস্ট্রি বই বলে এই বইটা গুগলে সার্চ করো, দেখবে পেয়ে যাবে একটা পিডিএফ, ওই বইটাকে অ্যাটলিস্ট পড়ে নাও। ওকে, জিওগ্রাফির জন্য কী করতে পারো, যদি তোমার আনএকাডেমি প্লাস থাকে তাহলে তো তুমি পুরো পিডিএফ পেয়ে যাবে, আমার আনএকাডেমিতে পুরো পিডিএফ দেওয়া আছে। আর যদি ইনকেস না থাকে প্লাস, তাহলে তুমি কি করো, কার্তিকচন্দ্র মণ্ডলকে অ্যাটলিস্ট পড়ে নাও, ভালো করে কার্তিকচন্দ্র মণ্ডল কমপ্লিট করে নাও। ক্লিয়ার? তুমি যদি এই দুটো
পার্টকে কিন্তু যদি ভালো করে রেডি করে নাও, তাহলে 90খানা কোয়েশ্চেনের মধ্যে আমি তোমাকে এনশিওরিটি দিচ্ছি যে তুমি অ্যাটলিস্ট 60 কোয়েশ্চেন কিন্তু টাচ করে আসতে পারবে, 60 to 70 কোয়েশ্চেন টাচ করে আসতে পারবে। তার মানে 70 তুমি এখান থেকে অনায়াসে কিন্তু নিয়ে আসতে পারছো। ক্লিয়ার? তোমাকে কেউ ধরতে পারবে না যদি তুমি এই দুটো কোয়েশ্চেনকে, দুটো পার্টকে যদি রেডি করে নাও। তাহলে তুমি নিউ কামার রয়েছো, তোমার এখন মেন উদ্দেশ্য থাকবে হিস্ট্রি আর জিওগ্রাফিকে তৈরি করে নেওয়া, কারণ এখান থেকে 70টা কোয়েশ্চেন তোমাকে অ্যাটেম্প্ট করে আসতে হবে, বা 70 কোয়েশ্চেন তুমি করে আসতে পারবে। হলো, এবার কি দরকার? এবার দরকার এক্স্যাক্ট 30 নাম্বার, 25 থেকে 30 নাম্বার, যেটা তোমাকে 100 দোরগোড়ায় নিয়ে যাবে। তার জন্য দরকার কারেন্ট অ্যাফেয়ার্সকে ভালো করে রেডি করা, কারণ এই পার্টটা বহু স্টুডেন্ট ইগনোর করবে। আর তুমি যদি কারেন্ট অ্যাফেয়ার্সটাকে রেডি করে যাও এক্সাম হল পর্যন্ত, ওখানে কিন্তু তোমার কিন্তু বাজিমাত হয়ে যাবে, কারণ অনেক কোয়েশ্চেন স্টুডেন্টরা পারবে না। তুমি যদি কারেন্ট অ্যাফেয়ার্সকে ডেলি বেসিসে পড়ে যাও, তাহলে কারেন্ট অ্যাফেয়ার্সে তুমি কিন্তু স্ট্রং হয়ে যাবে অ্যান্ড তুমি কিন্তু ওই কোয়েশ্চেনগুলোকে অ্যাটেম্প্ট করে আসতে পারবে। তো এখানে তোমার 25 নাম্বার থাকে, আমি ধরলাম তুমি এখান থেকে 20 নাম্বার পাবে, ঠিক? এবার তুমি কারেন্ট অ্যাফেয়ার্স কোথা থেকে পড়বে, এটা মনের ভেতরে কোয়েশ্চেন থাকে। আমি বলবো কিচ্ছু না, মর্নিংয়ে যেটা স্পেশাল ক্লাস হচ্ছে সকালবেলা, এটা ফ্রি ক্লাস করি আমি। এই স্পেশাল ক্লাস 10টার সময় হয়, প্রত্যেক দিন সকাল 10টাতে তুমি এই ক্লাসটাকে পেয়ে যাবে আনএকাডেমিতে। আনএকাডেমি অ্যাপ ডাউনলোড করে নাও, ওখানে 10টার সময় প্রত্যেক দিন ক্লাসটা হচ্ছে, এখান থেকে অ্যাটেন্ড করো। তাহলে তোমার কত হয়ে গেল টোটাল? 70 আর 20 কারেন্ট অ্যাফেয়ার্স থেকে হয়ে গেল। তাহলে এই তিনটে টপিক তো তুমি অনায়াসে রেডি করতে পারো, তুমি সে পুরনো হোক বা নতুন হোক, যেই হোক না কেন। তুমি যদি নতুন স্টার্ট করেছো সেক্ষেত্রেও তুমি এই দুটো পার্টকে রেডি করবে, 2 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর যদি কারেন্ট অ্যাফেয়ার্সকে দেখো, প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্স দরকার নেই, 6 মান্থসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমার দরকার আছে। তুমি প্রত্যেক দিন সকালবেলা করো, এমনিই তোমার রিভিশন হয়ে যাবে, তোমাকে আলাদা করে ব্যাক এন্ডে গিয়ে পড়তে হবে না। হলো, তার এই দুটো পার্ট কমপ্লিট। এবার তোমার মনের মধ্যে কোয়েশ্চেন আসবে, স্যার ইকোনমি পলিটি কী করবো? স্যার ওটা তো একদমই পড়িনি। আমি বলবো পড়তে হবে না, টিল প্রিলিমস পর্যন্ত 2 মাস হাতে তোমার কাছে আছে, তো তুমি পড়ার দরকার নেই। আমি তোমাকে বলবো তুমি ইকোনমি পলিটি পুরোটাই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে ফোকাস করতে পারো। ইউটিউব চ্যানেলটা কী রয়েছে, এটা আনএকাডেমিরই চ্যানেল, WBPSC in 10 বলে এই চ্যানেলটাতে চলে যাবে। ওখানে দেখবে জিওগ্রাফির প্রচুর, ইকোনমি পলিটির প্রচুর ক্লাস করিয়েছি, ওইগুলোকে পারলে সময় করে দেখে নিও প্লেলিস্ট থেকে। আর যেগুলো ক্লাস হবে সেগুলোকে দেখতে থাকো। এটা এভরিডে লাইভ হয় 7 PM কী বললাম বোঝা গেল? 7 PM লাইভ হয়, এই ক্লাসটাকে দেখতে থাকো। ক্লিয়ার? আলাদা করে কিছু দরকার নেই, ইকোনমি পলিটি এক্সাম পার্সপেক্টিভে যতটুকু দরকার ততটুকু রেডি করে নিতে পারবে। যখন তোমার প্রিলিমস কমপ্লিট হয়ে যাবে, প্রিলিমস যখন শেষ হয়ে যাবে, তারপরে গিয়ে তুমি ইকোনমি পলিটি ক্লাস দেখে রেডি করে নেবে, হোক বা বই পড়ে। পলিটির ক্ষেত্রে লক্ষ্মীকান্ত, ইকোনমির ক্ষেত্রে ম্যাথবুক পড়ে রেডি করবে। বাট টিল প্রিলিমস পর্যন্ত এটুকু করো যে ইকোনমি পলিটি তুমি ওই পার্ট থেকে ইউটিউব চ্যানেল থেকে করে নেবে, ঠিক আছে? যদি করো তাহলে এই 20 নাম্বার, যে 20-25 নাম্বার বলছি, এটাতে তুমি মিনিমাম ধরে রাখো, আমি তোমাকে বলছি 15 থেকে 17 নম্বর তুমি ফিক্সড করে নেবে, আদার্স কিছু দরকার নেই। দুনিয়া তোমাকে বোঝাবে যে 3 মাসে WBCS হয় না, 2 মাসে WBCS পড়াশুনো করে করা যায় না। আমি বলছি তুমি পারবে, তোমাকে শুধু এফোর্টটুকু লাগাতে হবে, তোমাকে হার্ডওয়ার্কটুকু করতে হবে, অ্যান্ড তোমাকে তোমার বেস্টটুকু দিতে হবে। যদি করতে পারো তাহলে হবে, কোনো কিছু অসম্ভব বলে কোনো জিনিস নেই। আমার মনে হয় যে ইম্পসিবল বলার থেকে এটা বলা ভালো যে আই উইল ট্রাই মাই বেস্ট, আমি আমার বেস্টটুকু দেবো। হলো, আচ্ছা এইবার রইল বাকি ম্যাথ, জিআই, ইংলিশ আর সায়েন্স। ইংলিশে দেখো, যারা অনেক দিন ধরে প্রিপারেশন নেয় তারাও কিন্তু গিয়ে ইংলিশে মার খায়, তুমিও গিয়ে মার খাবে, তো এতে কোনো খারাপ কিছু নেই। তো ইংলিশের ক্ষেত্রে তুমি কী কী করতে পারো, অ্যাটলিস্ট 1 ওয়ার্ড পড়ে নাও, এটা তো পিকে বক্সির বই থেকে পড়তে পারবে, ঠিক আছে? সরি, SP বক্সির বই থেকে। আর 1 ওয়ার্ড সাবস্টিটিউশন করে নাও, আর ইডিয়াম ফ্রেজ করে নাও। ক্লিয়ার? এই দুটো পার্ট কিন্তু করে নাও, ইডিয়াম ফ্রেজ অ্যান্ড 1 ওয়ার্ড সাবস্টিটিউশন। অ্যাটলিস্ট এই দুটো করে নাও, তাহলে কী হবে, 8 নাম্বার তুমি করতে পারবে। ক্লিয়ার? অ্যাটলিস্ট 8 নাম্বার এখান থেকে পেয়ে যাবে। তাহলে 70 নাম্বার আমরা হিস্ট্রি থেকে পেয়েছি, 20 নাম্বার আমরা এই থেকে পেলাম, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পেলাম, তাহলে 70-20 90 হয়ে গেল। 8 নাম্বার আমরা ইংলিশ থেকে পেলাম, 98 হয়ে গেল। 15 নাম্বার আমরা কোথা থেকে পেলাম, তোমার হচ্ছে ইকোনমি পলিটি থেকে 15-20 নাম্বার পেয়ে যাবে, তাহলে 98 আর ওই দিকে 10, তাহলে তোমার হয়ে গেল কত, 103, তাই তো? বলো, আর 98 হলো, আর হচ্ছে 98 + 15 পেয়ে গেলে। ক্লিয়ার? এটুকু জিনিস ক্লিয়ার হলো? বলো, এটুকু জিনিস ক্লিয়ার? তাহলে এইটা তোমার হয়ে গেল তোমার 113, ঠিক কিনা বলো? 113 নাম্বার পেয়ে গেলে তুমি। এবার দেখো আর কত নাম্বার বাকি আছে, আর তোমাকে 7-8 নাম্বার তুলতে হবে। এখনও পড়ে আছে ম্যাথ, রিজনিং, জিআই, এই পার্টটা বাকি, সায়েন্স বাকি। তুমি যদি খুব উইক থাকো, ম্যাথ, রিজনিং, জিআই থেকেও তুমি অ্যাটলিস্ট আমি ধরলাম তুমি 15 নাম্বার তো পাবে,
50 নাম্বারের মধ্যে 15 পাবে না, এটা তো হতে পারে না। ম্যাথ জিআই তোমার একটু হলেও মোটামুটি রেডি আছে, আর সায়েন্স খুব একটা বেশি না করলেও 5-7 নাম্বার পেয়ে যাবে। তাহলে আরও যদি তুমি 15 অ্যাড করো তাহলে তোমার হয়ে যাচ্ছে 128। ঠিক বললাম কি না? তোমাকে এটুকু এনশিওর করতে হবে। জেনে রাখো, দুনিয়া সবসময় বলতে থাকবে তুমি পারবে না, তুমি পারবে না, তোমার দ্বারা হবে না, তোমার দ্বারা হবে না, কিন্তু তোমাকে করতে হবে, তোমাকে অ্যাড এনি কস্ট করে করে দেখাতে হবে। কীভাবে করবে তার একটা প্রসিডিওর বলে দিলাম। হিস্ট্রিতে যেভাবে বললাম ওইভাবে করো, জিওগ্রাফিতে ওইভাবে করো। এই মুহূর্তে ইকোনমি পলিটিকে তুমি সরিয়ে রাখতে পারো, ইউটিউবের ওপর ফোকাস করতে পারো। ম্যাথ জিআই যেভাবে বললাম নর্মাল যতটুকু জানার দরকার হয় ততটুকু অ্যাটলিস্ট জেনে রাখো। ইংলিশে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়াম ফ্রেজকে দেখে নাও। আর সায়েন্সের ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে মর্নিংয়ে প্রত্যেক দিন সকালবেলা করতে থাকো। সায়েন্সের ক্ষেত্রে যতটুকু ইউটিউবে রিভিশন করাবো, আর যদি তুমি পড়তে পারো এই কদিনের মধ্যে লুসেন্ট সায়েন্স হোক বা ইয়োলো বুক যে বইটার কথা বলেছি ওটা যদি দেখে নিতে পারো তাহলে কিন্তু তোমার তৈরি হয়ে যাবে। ঠিক আছে? তো অ্যাটলিস্ট এটুকু রেডি করে নাও, তাহলে দেখবে তোমার প্রিলিমসের দোরগোড়া পর্যন্ত তুমি পৌঁছে যাবে। সেটা 2 মাসে সম্ভব, এরকম নয় যে 2 মাসে সম্ভব নয়, 2 মাসে সম্ভব। তো এইটুকু করো। নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে কীভাবে আওয়ারলি ডিসাইড করবে সেটা বলে দেবো। এটুকু যদি রেডি করো তাহলে তোমার কিন্তু নতুন হয়েও কিন্তু তুমি পুরনোদের সঙ্গে লড়াই করার সুযোগ তোমার কাছে থাকবে। সো আশা করছি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও, বন্ধুদেরকে জানিয়ে দাও যে এবার তো কিছু হবে, তাই না? তো জেনে রাখো, যে বড় কিছু চিন্তা ভাবনা করে সেই কিন্তু বড় কিছু করে দেখানোর সাহস থাকে, তার মধ্যে সাহস রাখে। বুঝতে পারলে? যদি তুমি বড় কিছু চিন্তা ভাবনাই না করো তাহলে বড় কিছু করে দেখানোর সাহস কোনোদিন পাবে না। সো আশা করছি ভালো লাগবে তোমাদের ভিডিওগুলো। শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ।